খুব প্রত্যাশিতভাবেই দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে আবার ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার জন্য মোটামুটি অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, কারণ ইন্ডিয়া সৌরভ পরবর্তী যুগে বা সৌরভ থেকে যে ডমিনেটিং একটা টিম আস্তে আস্তে যে জায়গায় নিয়ে গেছে, তাতে আসলে এই সময়কালে তাদের হাতে আরও অনেক বেশি ট্রফি থাকা উচিত ছিল। এবং এবার তারা ট্রফি জিতলো, এটার সঙ্গে ছোট্ট কিছু বিতর্ক লেগেছিল, যেটা আমি সবসময় বলি যে ইন্ডিয়ার যে যোগ্যতা, এই যোগ্যতারে খাটো করে এইসব অপচেষ্টা। যাই হোক, আমি আগেও যেটা বলছি যে ইন্ডিয়া তাদের যে বেস্ট অ্যাভেলেবেল টিম, এটা নিয়ে পৃথিবীর যে কোনো ভেন্যুতে যে কোনো উইকেটে খেললে অ্যাকচুয়ালি যে কোনো ফরম্যাটে ইন্ডিয়াকে এখন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানোটাই একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। ইন্ডিয়ার টিমটা আসলে এতখানি গভীরতা পৌঁছাইছে সব ফরম্যাটে, সেই জায়গায় ইন্ডিয়ারে নিয়ে প্রচুর প্রশংসা করার সুযোগ আছে। কিন্তু ইন্ডিয়ার এই বিজয়টা আমার কাছে একটু অন্যরকম তাৎপর্য বহন করে। সেটা বিরাট কোহলির জন্যও না বা ইন্ডিয়ার এই প্রবল দাপটের জন্যও না, আমার কাছে তাৎপর্য বহন করে মূলত রোহিত শর্মার জন্য। আমার কাছে মনে হয় যে আধুনিক ক্রিকেটে সবচেয়ে কম কথা বলা হয় যে গ্রেটকে নিয়ে, সে হচ্ছে রোহিত শর্মা। শুধু ব্যাটসম্যান হিসাবেও যদি আপনি ভাবেন, তাহলে রোহিত শর্মা আধুনিক ক্রিকেটের অতি অবশ্যই একজন গ্রেট, অতি অবশ্যই একজন গ্রেট, এ ব্যাপারে কোনো তর্ক করার সুযোগ নেই। সেই সঙ্গে আমি এই লোকটার গ্রেটনেস অধিনায়ক হিসাবে দেখি যে দেখেন, সর্বশেষ 5টা আইসিসি ইভেন্টে ফাইনাল খেলছে সে তার দল নিয়ে। ফাইনাল জিনিসটাকে আমি সবসময় বললি যে অনেকটাই ভাগ্যের খেলা। সেই ভাগ্যের খেলায় একটু এদিক ওদিক হইলে সে আসলে সর্বকালের সবচেয়ে বেশি অ্যাচিভ করা ক্যাপ্টেনে পরিণত হতো। দুঃখজনকভাবে সেটা হয় না। আমি তার চেয়েও বড় করে দেখি রোহিতের যে নিঃস্বার্থ ব্যাপারটা, মানে সে মুহূর্তেই ক্যাপ্টেন হিসাবে মুহূর্তেই নিজেকে ছেড়ে দিতে পারে যে না, এই কাজটা আমার দিয়ে হয়তো একটু কম হতে পারে, আমার কে বেটার করবে তারে আমি সামনে ঠেলে দিব। এই যে কোনো জায়গা থেকে নিজের ত্যাগটা করতে পারার ক্ষমতা, এইটা সম্ভবত তাকে সর্বকালের সেরা ক্যাপ্টেন হিসাবেই মনে রাখতে হবে। আমি অন্তত সেইভাবে মনে রাখবো যে রোহিতের মতো সেলফলেস ক্যাপ্টেন, তাকে লোকজন হিটম্যান হিসেবে মনে রাখতে চাইবে। আমি বলবো রোহিতের মতো সেলফলেস ক্যাপ্টেন অন্তত আমি আমার জীবনে দেখি নাই। সেই রোহিতকে নিয়ে আজকে একটু কথা বলি। ওই যে বললাম যে রোহিতকে নিয়ে সম্ভবত সবচেয়ে কম কথা হয়। এখানে তার একটু দুর্ভাগ্য যে তার আসলে জন্মটা হয়েছে আরেকজন সর্বকালের সেরার খুব কাছাকাছি সময়ে, সেটা হচ্ছে বিরাট কোহলির টিমমেট সে। এবং একসময় আমরা মিডিয়া, আমিও একজন মিডিয়া পার্সন হিসাবে বলি যে আমাদের মিডিয়ার আসলে লাগালাগি খুব ভাল লাগে। এই মেসি রোনালদো, এই পেলে ম্যারাডোনা, সেই একই সূত্রে আমরা দীর্ঘকাল চেষ্টা করছি, মানে আমি করি নাই, আমার ইন্ডিয়ান বন্ধু বান্ধবরা চেষ্টা করছেন, বড় ভাইরা চেষ্টা করছেন, সারা পৃথিবী সেটা সূত্র ধরে চেষ্টা করছেন যে রোহিত কোহলি লাগায় দেওয়া যায় নাকি। দু একবার যে তাদের মধ্যে সম্পর্ক ঈষৎ পাতলা হয় নাই তা না, কিন্তু শেষ পর্যন্ত দুজন অসাধারণ বন্ধু। বয়সে একটু পার্থক্য থাকলেও রোহিত এবং বিরাটের যে সম্পর্ক, এটা নিয়েও কিন্তু আলাদা করে কন্টেন্ট হতে পারে। ওদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশেষ করে কোহলি যখন ক্যাপ্টেন্সি হারালো তারপর থেকে রোহিত ওরে যে কী পরিমাণে রেসপেক্ট করে এবং কী পরিমাণে গুরুত্ব দেয় যে কোনো ইস্যুতে সে বিরাটের যে পরিমাণে সামনে ঠেলে দেয়। বিরাট তো সামনে ঠেলে দেওয়ার মতো ক্যারেক্টারই, কিন্তু ভাই এটা কয়জন মানুষ করে? বেশিরভাগ মানুষ চাইবে যে না, বিরাট কোহলির উপরে ওঠার চান্স পাইছে, বিরাট কোহলির ক্যাপ্টেন, আমি একটা ভাব নিয়ে চলি। ওর ভিতরে ওই ব্যাপারটা নাই। এটা বিরাট কোহলিও রিসিভ করতে পারে, সেও দেখি খুব দুষ্টুমি করে রোহিতের সঙ্গে। যাই হোক, এই জায়গাটায় রোহিতের একটা দুর্ভাগ্য, এটা সত্যিই দুর্ভাগ্য। যে দুর্ভাগ্যের দাবি রাহুল দ্রাবিড় করতে পারেন বা আরও অনেকে করতে পারে, যে তারা সচিন টেন্ডুলকারের সময় জন্মেছিলেন। ইভেন আমাদের দাদাও, সেও সচিনের সময় না জন্মায় যদি 2-10 বছরে এদিক ওদিক জন্মাতো, এদিকে জন্মালে মুশকিল হয়ে যেত, তারও তাহলে বিরাট কোহলির খপ্পরে পড়তে হতো। একটু পিছিয়ে জন্মালে দাদাও গ্রেট হয়ে যেত। মানে কিন্তু রোহিত কিন্তু এরকম শ্যাডোয় থেকে শুরুটা করে নাই। সে খুবই দরিদ্র পরিবারের সন্তান, তার বাবা একজন কেয়ারটেকার, আরও ভালো করে বললে খুব দরিদ্র একজন দারোয়ান ছিলেন। বাবা মার পক্ষে আসলে রোহিতের পড়াশোনাই কন্টিনিউ করানো সম্ভব হয় নাই। রোহিতকে পাঠায় দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নানার কাছে, মানে মায়ের বাবার কাছে। তো মায়ের বাবা নানি ওরে মানুষ করছেন, স্কুলে পাঠাইছেন। ওই বয়সে গলির মধ্যে খেলেই ও ক্রিকেটের প্রতি প্রবল অ্যাট্রাকশন হয়ে গেল। জানেন, ও কিন্তু শুরুতেই শুধু স্পিনার ছিল, এখনও মাঝে মাঝে হাত ঘুরায়, কিন্তু শুধু স্পিনার হতে চাইছিল। এবং সেই জন্যই ওই এক লোকাল কোচের কাছে গেল। লোকাল কোচের স্পিনটা তো দেখলেন, কিন্তু দেখলেন যে এই ছেলে নেটে যেসব ছক্কা মারে,
মানে আজকে আপনারা যেটা দেখে মুগ্ধ হন বা গত 10-12 বছর ধরে সারা পৃথিবী মুগ্ধ হয়ে আছে যে হিটম্যানের হিটটা দেখে, ওটা দেখে কোচ মুগ্ধ হয়ে গেলেন। বললেন যে দুটো কাজ করতে হবে বাবা, প্রথমত হচ্ছে তোমার ব্যাটিংয়ে মনোযোগ বাড়াইতে হবে, শুধু জোরে জোরে মারলে চলবে না, তোমাকে টেকনিক্যালি কারেক্ট হতে হবে এবং এই জিনিসটা যে আরো আনন্দের সঙ্গে খেলা যায়, এটা যে আরো বিউটির সঙ্গে খেলা যায় সেটা করতে হবে। ওই কোচ ভদ্রলোকের নাম ভুলে গেছি, কারণ মনে পড়লে একটু কমেন্টে বলে দিয়েন, খুব মানে উপকার করছেন রোহিতের। কারণ হচ্ছে রোহিত যে স্কুলটা পড়তো ওই স্কুলটায় ক্রিকেটের সুযোগ সুবিধা ছিল না, ইন্ডিয়া বা বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই তো থাকে না। তখন ওই কোচ যেটা পড়লেন, ওই কোচ আবার একটা স্কুলের সঙ্গে জড়িত ছিলেন, যে স্কুলটায় ক্রিকেটের একটা স্ট্রাকচার আছে, মানে ওরা বাচ্চাদের ট্রেনিং করায়। উনি কি করলেন, উনি অনেকটা গাটের পয়সা খরচ করে এবং জোরাজুরি করে রোহিতের নানা নানিরে বুঝাই স্কুল বদলায় ফেললেন যে তুমি এই স্কুলে আসো। তাতে কি হবে, পড়াশোনাটা চললো, তার চেয়ে বড় কথা বিনামূল্যে একটা ক্রিকেট ট্রেনিং হলো। এই রোহিত আসলে রোহিত হয়ে উঠলো। নেক্সট কয়েক বছরের মধ্যে সে আসলে ডোমেস্টিক ক্রিকেটের মোটামুটি হিরোয় পরিণত হলো। রোহিত যখন উঠে আসতেছে, রোহিত যখন ন্যাশনাল টিমে ঢোকে নাই, তখনই কিন্তু রোহিতের নাম ছড়ায় পড়ছে। রোহিত যে আসতেছে এই ব্যাপারটা কিন্তু আলোচনা ছিল, মানে ও ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী সব ইনিংস, যে 50 ওভারের ক্রিকেটে 250 মারে দিচ্ছে, সেটা তো পরে আপনি দেখছেন যে আসলে ইন্টারন্যাশনালে সে সেটা করে দেখাচ্ছে। এইগুলো করে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলো এবং প্রথম দিকে না থিতু হতে পারতেছে। সেটার একটা কারণ ছিল হচ্ছে ও যখন দলে ঢুকলো তখন ইন্ডিয়ান টপ অর্ডারের কথা আপনি যে ভাববেন, তখন সচিন, সৌরভ, এরা হচ্ছে ইন্ডিয়ান টপ অর্ডার, বাকি বীরেন্দর সেবাগ, মানে তখন ইন্ডিয়ান টপ অর্ডারে আপনি আয়না বিব রিচার্ডসরে ঢুকাইতেও জায়গা খুঁজে পেতে হবে যে কীভাবে একটু জায়গা বের করা যায়। সেখানে যতই আমরা বলি যে নিউ জেনারেশন বিব, রোহিতের জায়গা দিতে খুব কষ্ট হচ্ছিল। ফলে যেটা হলো, রোহিতকে 5-6-7-এও ব্যাট করতে হয়েছে। 5-6-7-এ বসে রোহিত যে টাইপের ব্যাটসম্যান, রোহিত কী টাইপের ব্যাটসম্যান এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, তাতে রোহিতের নিজেকে দেখানো খুব কঠিন ছিল। অন অ্যান্ড অফ মাঝে মাঝে বড় বড় ইনিংস খেলতেছে, ভালো করতেছে, অ্যাভারেজ খারাপ না, কিন্তু রোহিত কই, যে রোহিত আসতেছে বলে আমরা আওয়াজ পাচ্ছিলাম সেই রোহিত নাই। সেই রোহিতকে এসে দেখা গেল সম্ভবত 13-14 দিকে, যখন সে ওপেন করা শুরু করলো, ব্যাস আর পায়কে, মানে সে ওই যে এখন আমি বলবো যে রোহিত কি টাইপের ব্যাটসম্যান। রোহিতের যে ডাক নামটা এটা আসছে মুম্বাই থেকে, ও মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে 5টা IPL জিতছে, যেটা আপনার শুনলে বিস্ময়কর মনে হবে, এটা আসলেই বিস্ময়কর। 5টা IPL জিতছে, ধোনিও এই কয়টা আসরের মধ্যে 10টা IPL এরা দুইজনই ক্যাপ্টেন হিসাবে জিতে গেছে। রোহিত হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সিম্বল, যদিও সে এর আগে কিন্তু ডেকানেরও একটা IPL জিতছে এবং ওর হিটম্যান নামটা মুম্বাই থেকে আসছে। কিন্তু দেখেন, হিটম্যান বললে আমরা যেটা ভাবি আজকালকার আমাদের চোখে যেটা ভাসে, আপনি হয়তো এবিডি ভিলিয়ার্সের কথা ভাবতে পারেন, ডেভিড মিলারের কথা ভাবতে পারেন, বা এখন তো হিটম্যান শব্দ শুনলে আমি চোখ বুঝলে আর কি সূর্য কুমার যাদবরে দেখতে পাই, যে যত্রতত্র দিয়ে শট করা, ব্যাটার আগায় বল লাগায় ছক্কা মারে দেওয়া, শুয়ে পড়ে মারে দেওয়া। এই জিনিসটা কিন্তু রোহিত না, এই জিনিসটা রোহিত না। রোহিত দুর্দান্ত ছক্কা মারতে পারে, দুর্দান্ত এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, কিন্তু তার এলিগেন্স আছে, তার বিউটি আছে, সে টেকনিক্যালি ভয়ানক সুন্দর, ভয়ানক সুন্দর। সেই জিনিসটা যারা আপনারা নিয়মিত রোহিতের খেলা দেখেন তারা তো জানেন, সে রাফ ব্যাটসম্যান না, টাফ ব্যাটসম্যান। এই দুটো জিনিস রাফ অ্যান্ড টাফ মিলালে হয়তো ক্রিস গেইল হয় বা সূর্য কুমার যাদব হয়, কিন্তু রোহিতের ব্যাপারটা হচ্ছে সে রাফ না, সে টাফ, খুবই টাফ। সে যখন আপনাকে মারবে, সে যখন একটা বল তুলে দেয়, ওই যে তুলে দেওয়ার ব্যাপারটা, ওইটার মধ্যে একটা হিটম্যান ব্যাপার আছে, মানে একটা নির্দয় ব্যাপার আছে, কিন্তু বিউটিটাও আছে। না, আমি বলি যে রোহিত হচ্ছে সম্ভবত, আমি ভিবের খেলা তো একেবারে বল বাই বল দেখি নাই, হাইলাইটস যদ্দূর দেখছি, রোহিত সম্ভবত ভিভ রিচার্ডসের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দর ধ্বংসাত্মক ব্যাটসম্যান নিঃসন্দেহে। এই যে আবার সুনীল গাভাস্কারের কথা বলতে হয়, সুনীল গাভাস্কার একবার তুলনা করছিলেন যে পৃথিবীতে এক কাইন্ডের 3টা ব্যাটসম্যান আছে, সেটা হচ্ছে ভিভ রিচার্ডস, বীরেন্দর সেবাগ আর রোহিত শর্মা। আমি বীরেন্দর সেবাগরে এই লিগে নিতে রাজি না, আমি কাউরে ছোট বড় করতেছি না। বীরেন্দর সেবাগ অলমোস্ট 3টা ট্রিপল সেঞ্চুরি মেরে ফেলতেছিল, 2টা তো মারছেই আর একটা মেরে ফেলতেছিল টেস্টে, ফলে তারে ছোট করতেছি না আমি, কিন্তু লিগ আলাদা, লিগ আলাদা। বীরেন্দর সেবাগ, ক্রিস গেইল, ম্যাথু হেডেন, এদের লিগ একটা। ভিভ রিচার্ডস আর আমার বোঝা মতে ওই লিগে একমাত্র খেলোয়াড় হচ্ছে রোহিত শর্মা, কারণ এই দুজনের বিউটি, ডমিনেন্স এবং ডিস্ট্রয়, এই ক্ষমতাটা আছে, এই ব্যাপারটা আছে। রোহিত ব্যাটিং করতেছে, আপনার দেখতে সুন্দর লাগবে, আপনার মন ভরে যাবে। রোহিত যখন ডাবল সেঞ্চুরি মারতেছে, আপনার একটা মুহূর্তের জন্য পলক ফেলতে ইচ্ছা করবে না, কারণ প্রত্যেকটা শট সুন্দর, প্রত্যেকটা শট সুন্দর এবং মোটামুটি ব্যাকরণের কাছাকাছি।
এমন না যে সে রাহুল দ্রাবিড়ের মতো কপি বুক ক্রিকেট খেলতেছে, কিন্তু কোনোটাই আপনার খুব বেশি ইম্প্রোভাইজ মনে হবে না। শট খুব বেশি ইম্প্রোভাইজ সে করেও না, সে ওই ব্যাকরণের মধ্যে থেকেই ভয়ঙ্কর সুন্দর ব্যাটিং করতে পারে। এটা তাকে গ্রেট করছে, এবং এটা সে কতটা গ্রেট এটা তো আসলে স্ট্যাটিস্টিক্সই বলে। পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান যে 3টা ডাবল সেঞ্চুরি মারছে, ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটার মালিক সে 267 না 65 ভুলে গেছি। টেস্টেও কিন্তু তার ওই একই ক্রাইসিস হলো। তার অভিষেকটা আপনাদের মনে আছে? আমার ওই সিরিজটা ভুলবো না, সচিন তেন্ডুলকারের বিদায়ী সিরিজ ছিল, এবং একসময় আমার মনে হচ্ছিল রোহিতের উপরে মেজাজ খারাপ হচ্ছিল। আমি তো রোহিতের শুরু থেকেই খুব পছন্দ করি, রোহিতের ব্যাটিং, কিন্তু তারপরেও খুব বিরক্তি লাগতেছিল, কারণ সচিন তেন্ডুলকারের শেষ সিরিজ দেখতে বসছি, টিভি থেকে চোখ উঠাচ্ছি না, প্রত্যেকটা বল দেখতেছি। আমার সাধারণত খুব বেশি টেস্টে এরকম প্রত্যেক বল প্রত্যেক সেশন দেখা হয় না, কিন্তু ওই সিরিজে মিস করি নাই। সচিন তেন্ডুলকার আর কখনো দেখতে পাবো না, ওইটা একটা ব্যাপার ছিল। কিন্তু দেখি সব শো কেড়ে নিচ্ছে রোহিত। 2 টেস্টে সে দিব্যি সেঞ্চুরি মারে বসে আছে। টেস্টেও কিন্তু রোহিতকে পাইতে আমাদের সময় লাগছে, রোহিতকে রোহিত হিসাবে পাইতে সময় লাগছে। যদি ওই যে একই ঘটনা, অন অ্যান্ড অফ রান করছে, অ্যাভারেজ ভালো, মাঝে মাঝে ভালো ইনিংস খেলতেছে, কিন্তু ঠিক রোহিত শর্মা সুলভ না। এবং এই সময় কয়েকবার কথা উঠছিল, যেটা ওয়ার্ল্ডেতেও শুরুর দিকে আসছে, যে রোহিতকে আসলে শুধু একটা হাইপ, এরকম কিছু ট্রলও তখন বাজারে ছিল। তখন বোধহয় ফেসবুক এত শক্তিশালী হয় না, আমি ঠিক খেয়াল করতে পারি না, কিন্তু এরকম কিছু রসিকতা টতা চলতো, যে ওই ব্যাপক প্রতিভা কিন্তু কামের কাম কিছু নেই, এই টাইপের কথা রোহিত নিয়ে চলতো। টেস্টে যখন শুরুর দিকে সে অন অ্যান্ড অফ পারফর্ম করতেছে, হয় কি ইন্ডিয়ার প্রেশারটা এমন জায়গায় গেছে সৌরভের পর থেকে, ধরেন 90s যদি আপনি ফিরে যান, যে পারফরমেন্স করে ইন্ডিয়ার হয়ে আপনি 90s করতালি পাবেন, সেই পারফরমেন্সটাই সৌরভ পরবর্তী যুগে করলে আপনার লোকজন গায়ে লাবে যে তুমি কিছু পারো না। এই চেঞ্জটা ওদের অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা পুরো সিস্টেম ধরে চেঞ্জ হয়েছে, তো ফলে এটা হয়। রোহিতের এই পারফরমেন্সটা কোনোভাবেই অ্যাভারেজও না, বেশ ভালো ছিল। তারপরেও রোহিতকে প্রচুর কথা শুনতে হয়েছে যে সে ঠিক পারতেছে না। আরে ভাই, একটা নতুন বলের খেলোয়াড়, জেনুইন নতুন বলের খেলোয়াড়, সে তো জায়গা পাচ্ছে না। শেষ পর্যন্ত সে সেটা পাইতে পাইতে 2018-19 পর্যন্ত ওয়েট করতে হলো তাকে ওপেন করার জন্য। সেই পাওয়া শুরু করলো, এবং তারপরে কি করলো তো আপনারা দেখলেন, যে টেস্টেও সে প্রচণ্ড ডমিনেন্স। কিন্তু আমি খুব বিস্মিত যে সে টেস্টে কেন ট্রিপল সেঞ্চুরি বা এরকম বড় বড় ইনিংস খেলতে পারে নাই। মানে ওই যেটা বললাম, যে রোহিত সম্পর্কে যেটা আত্মধারণা, যে রোহিত বোধহয় আন্দা গুন্দা পিটায় বলে হিটম্যান, মোটেও না। রোহিত খুব জেনুইন ব্যাটসম্যান। ফলে আমি আশা করছিলাম যে সেহবাগ যদি ওই টেকনিক দিয়ে 2টা ট্রিপল সেঞ্চুরি আর একটা প্রায় ট্রিপল সেঞ্চুরি করতে পারে, তাহলে রোহিতেরও আসলে ডামের পাশে 2-3টা ট্রিপল সেঞ্চুরি থাকা উচিত। ইনফ্যাক্ট যদি ভুল না করে থাকে, তাহলে রোহিত সম্ভবত প্রথম আলোচনা আসছিল পিচ্ছি থাকতে একটা ট্রিপল সেঞ্চুরি করেই রঞ্জিতে। তো যাই হোক, রোহিতের জন্য ওইটা একটা আফসোস, আমারও আফসোস, আমার ধারণা রোহিতের খুব আফসোস যে টেস্টে সে বড় ইনিংস খেলতে পারে নাই। টি-20তেও যথারীতি দুর্দান্ত দুর্দান্ত 140+ স্ট্রাইক রেটে খেলছে, বাকিগুলোতে 40+ অ্যাভারেজ, যেখানে যেটা মানায় সেইটাই বলি। ওয়ানডে আর টেস্টেতে অ্যাভারেজটা দেখতে হয়, ওখানে 40+ অ্যাভারেজ, এবং অলমোস্ট 50-র কাছাকাছিও ছিল একসময়, সেটা একটু মাঝে পড়ছে, বয়স বাড়লে একটু অ্যাভারেজ কমে, এটাই স্বাভাবিক। আর টি-20তে সে 140+ স্ট্রাইক রেটে ব্যাট করছে। এবং দেখেন, ওই যে আমি সেলফলেসের গল্পটা বলা শুরু করি, রোহিতের সেলফলেসটা আমরা সম্ভবত এই 2024-25 সবচেয়ে বেশি দেখছি। এর আগে তো যেটা ছিল সেটা অনেকটা একটা ধারণা যে রোহিত খুব সেলফলেস ছেলে, ও ক্যাপ্টেন্সি পাইছে, এরকম 5-5টা আইসিসি ইভেন্টের ফাইনালে দলকে তুলছে, অনায়াসে কিন্তু বুক ফুলায় বলতে পারে যে আমি ইন্ডিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একজন। হ্যাঁ, ধোনির চেয়ে তার একটা ট্রফি কম, এটা সত্যি, কিন্তু ধোনিও তো 5টা আইসিসি টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারে নাই, সেই জায়গায় তো সে আগায় আছে। ওই পাটটা কোনোদিন কারোর সঙ্গে নেয় নাই। ইভেন আপনি সৌরভ এবং তৎপরবর্তী অধিনায়কদের দিকে যদি তাকান, কোহলি পর্যন্ত, সবাই কিন্তু অ্যাটলিস্ট প্রেসের সঙ্গে পাট নিত, মানে প্রেস একটু সাইজের মধ্যে রাখা। এবং ইন্ডিয়া এটা খুব জরুরি, ইন্ডিয়া এটা খুব জরুরি। এই সায়েন্সটা বুঝতে গেলে আপনার ইন্ডিয়ায় সাংবাদিক এবং খেলোয়াড়দের যে রিলেশন, মানে একটা টম অ্যান্ড জেরি রিলেশন, এটা বুঝতে হবে। আপনি যখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবেন, তখন যদি আপনি সাংবাদিকদের উপরে প্রভাব ফেলতে না পারেন, তাহলে আপনার খাইয়ে ফেলবে, একদম আক্ষরিক অর্থে খাইয়ে ফেলবে। এরা যা লিখতে পারে এবং যা প্রেস কনফারেন্সে যেসব প্রশ্ন করতে পারে, মাই গুডনেস, এটা আমাদের কোনো খেলোয়াড়দের যদি ওরকম একটা প্রেস কনফারেন্সে ফেলা হয়, ওই দিনই রিটায়ার করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। একদম বুঝে শুনে জেনে দেখে বলতে। খোদ মহেন্দ্র সিং ধোনি, যার প্রেস হ্যান্ডেল পৃথিবীর সর্বকালের সেরাদের একটা, মানে স্যাভেজ প্রেস হ্যান্ডেল, সেই ধোনির ইন্ডিয়ান সাংবাদিকরা যেইভাবে অ্যাটাক
করে আর ও পাল্টা অ্যাটাক করে। তো যাই হোক, প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে। রোহিত কিন্তু এই পার্টটা কখনো নেয় নাই। হ্যাঁ, রোহিত গার্ডস শো করছে, রোহিত দারুণ জবাব দিছে, কিন্তু কখনো তার পূর্বসূরিদের মতো স্যাভেজ হতে যায় নাই, পাল্টা আক্রমণ করতে যায় নাই। সে ভদ্র কথায়, ভদ্র ভাষায় যতটুকু সম্ভব যৌক্তিক উত্তর দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এমনকি সে তার খেলোয়াড়রা, এই যে বুমরা স্টার হয়ে উঠতেছে আর দলে তো সর্বকালের সেরা একজন ক্রিকেটার আছে, এইগুলারে যে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেরে একটু প্লে ডাউন করা, সেই জিনিসটা খুব দারুণ করছে। কিন্তু দেখেন, যেটা বললাম, এটা একটা ধারণা, এটা কিন্তু আপনি পরিষ্কার প্রুফ করতে পারবেন না যে অমুক ইনসিডেন্টটা প্রুফ করে যে রোহিত একজন সেলফলেস মানুষ, একজন নিঃস্বার্থ মানুষ। এই 2024-25 এসে আমি অন্তত 3টা উদাহরণ দিয়ে দেখলাম, যা দিয়ে আমি বলবো যে রোহিত সর্বকালের সেরা সেলফলেস ক্যাপ্টেনদের একজন, বা সর্বকালের সেরা সেলফলেস ক্যাপ্টেনও হইতে পারে, সে একাই হইতে পারে। এটা প্রথমত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে সে যেভাবে চলে গেল, সে এবং বিরাট কোহলি চলে গেল। দেখেন, বিরাট কোহলির ফাইনালের ইনিংসটা যদি বাদ দেন, এবং ফাইনালের ইনিংসটাও খুব টি-20 সুলভ ছিল তা কিন্তু না, তারপরে যেহেতু ইন্ডিয়া ম্যাচ জিতছে, ওই ইনিংসটাকে আমরা ভালো বললাম। এর আগে যদি দেখেন, দীর্ঘদিন পর্যন্ত বিরাট কোহলির টি-20তে বলার মতো কোনো ইনিংস নাই। মানে বিরাট কোহলিকে যেতেই হতো, সেটা হয়তো নির্বাচকরা সাহস করে বাদ দিত না, কিন্তু বিরাট কোহলির যে গার্ডস, সেই জায়গায় সে নিজেই নিজেকে কোশ্চেন করলে বুঝতো যে না, আমাকে এখন টি-20টা ছেড়ে দিতে হবে, না হলে হয়তো নির্বাচকরা একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবে। রোহিতের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওইটা না। হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া তো সবসময় বলে, ইন্ডিয়ান মিডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বলছে যে রোহিতের ফিটনেস নাই। ইন্ডিয়ার রাজনীতিবিদরা পর্যন্ত যাচ্ছে তাই কথাবার্তা বলছে রোহিতরে নিয়ে। কোন এক রাজনীতিবিদ, সৌগত রায়নাকে, সে বলছে রোহিতের নাকি এই ধরনের চান্সই পাওয়ার কথা না। কি হাস্যকর সব ব্যাপার। অ্যাটলিস্ট আমাদের দেশের রাজনীতিবিদরা এই দিক থেকে অনেক ভালো, তারা ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করার দুঃসাহস দেখায় না। ফলে মিডিয়ার কথা বা এইসব পলিটিশিয়ানদের ফাউল কথায় আমি কান দিই না। মিডিয়া বলতেছিল যে রোহিত কোহলি দুইজনেরই টি-20 ছাড়া, কোহলির কেন ছাড়া উচিত? আপনি টি-20 তো ওই ওয়ার্ল্ড কাপে ওর পারফরমেন্স দেখেন, লাস্ট ফাইনাল ম্যাচটাই শুধু রান পায় নাই, তার আগের 2টা নকআউট ম্যাচে 2টা 50, তার ভিতরে একটা 90+ ইনিংস, 200+ স্ট্রাইক রেটে, মনে হয় 40 না কত বলে 90+ ইনিংস। ওই রকম একটা ইনিংস খেলতে পারলে আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন আর অস্ট্রেলিয়া বলেন, ওই যে 2টা ইনিংস খেলছে সে নকআউটে, ওই 2টা ইনিংস খেলতে পারলে 1 বছর ওই লোক ক্যাপ্টেন্সির জোরে দলে থাকা যেত, যে ভাই আমার ওয়ার্ল্ড কাপে 2টা ইনিংস আছে যেটা দিয়ে তোদের ট্রফি আনা দিছি, বাকি 1 বছর খেলবো না, পারফর্ম করবো না, আমি যাবো এখানে লাথি মারে স্টাম্প ভেঙে আসবো, তারপরেও তোর আমার খেলতে দিতে হবে। এইখানে খুব বেশি লোক ছিল না যে রোহিতরে এই জায়গায় চ্যালেঞ্জ করবে। তারপরেও আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে ইন্ডিয়ান নির্বাচকরা, আগারকাররা রোহিতের বিকল্প ভাবতো বা রোহিতকে বাদ দিত, রোহিত কিন্তু বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই নির্বাচকদের বলে গেছে যে আমি এখানে আর খেলবো না, সেটা সে বলে গেছে। কিন্তু ইন্ডিয়ান নির্বাচকরা তার ওই পারফরমেন্সের পরে তারা বাদ দিত না। ওই যে আমি প্রায় বলি না যে আমাদের উপমহাদেশের খেলোয়াড়রা অবসর নিতে জানে না, যেতে জানে না, রোহিত শর্মা এটা শুনলে তো নিশ্চয় আমার উপর খেপে যেত যে ভাই রে ভাই, তোর জীবদ্দশায় তো চোখের সামনে কয়েকদিন আগে এরকম সুপার ফর্মে থাকে একটা বিশ্বকাপ জিতে আমি অবসর নিলাম, আর তুই বলিস এই উপমহাদেশের কেউ পারে না। সরি, এটা আসলে রোহিতের কথা আমার মাথায় রাখা উচিত ছিল, এবং তার এই ব্যাপারটাই আসলে আমার প্রথম ধাক্কাটা দিয়েছে যে একটা লোক এরকম দুর্দান্ত খেললো বিশ্বকাপে, একটা বিশ্বকাপ জিতলো ক্যাপ্টেন হিসাবে, তারপরে সে বললো আমি খেলবো না। কেন খেলবো না? যুক্তিটা শোনেন। রোহিতের কিছুদিন পরে আমি একটা ইন্টারভিউতে পড়তেছিলাম, সে বললো যে আমি যদি আরো খেলি, আমি কি এর পরের বিশ্বকাপ বা তারপরের বিশ্বকাপে এই সার্ভিসটা দিতে পারবো? পারবো না, আমার বয়স পারমিট করবে না। আর টি-20 যে এনার্জি, যে পাওয়ার ডিমান্ড করে, আর 2 বছর পরে আর 4 বছর পরে আমি তা পারবো না। ফলে একজন ইন্ডিয়ান হিসাবে আমার ভাবতে হবে যে আগামী বিশ্বকাপে কোন ওপেনারটা বেস্ট সার্ভিস দিতে পারবে, সেটা আমি না। আমি বুঝতেছি, তাহলে নির্বাচকদের হাতে ছাড়ে, নির্বাচকরা ঠিক করুক যে সঞ্জু স্যামসন আসবে নাকি সূর্য কুমার যাদব আসবে নাকি অন্য কেউ আসবে। তাই হয়েছে, সে ছেড়ে দিচ্ছে। এবং দেখেন, সে হচ্ছে 140 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান, সে ওই ওপেনিং জায়গাটা ছাড়ে দিয়ে আসছে, ইন্ডিয়ার পরের জেনারেশন এসে জায়গা করে নিয়েছে যারা 180-র নিচে নামতে রাজি না। এখন আবার স্ট্যান্ডার্ডটা সেট হয়ে গেছে অন্য জায়গায়, যে 140 না, 170-এর নিচে থাকলেই আপনি মিডিওকর, 170-এর উপরে উঠতে হবে। এই যে স্ট্যান্ডার্ড বাড়ায় নেওয়ার সুযোগ করে দেওয়া, এটা তো রোহিত শর্মা করলো। এই যে সেলফলেস ডিসিশন আপনি কোথায় পাবেন? আবার দেখেন, এক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গেল বর্ডার গাভাস্কার ট্রফি, এখানে 2টো ডিসিশন রোহিত নিল, যে 2টো ডিসিশন নেওয়ার জন্য আমার ধারণা নিজের সঙ্গে যে কোনো মহামানবেরও সংগ্রাম করতে হতো।
প্রথমত সে টেস্টে বেশ কিছুদিন রান পাচ্ছিল না, সে ইনজুরিতে একটা টেস্ট মিস করলো, ওই জায়গায় ক্যাপ্টেন্সি করলো বুমরা, ওর বদলে ওপেন করলো কে এল রাহুল দুর্দান্ত করলো। এখন নেক্সট টেস্টে সে ফিরে আসলো, এখন মিডিয়াতে কিন্তু এই প্রশ্নে সয়লাভ হয়ে গেল যে রোহিত আউট অফ ফর্ম, সেক্ষেত্রে কে এল রাহুলরে নিচে পাঠায় দিবে নাকি কে এল রাহুলরে দল থেকে বাদ দিয়ে দিবে? ক্যাপ্টেন তো সে, দলে ফিরছে, তাহলে তারা তো জায়গা দিতে হবে। গত 10 বছর সে ওপেনিং ছাড়া কোথাও খেলে নাই, আর তাও ওপেনিং মানে কি, সম্ভবত এর ভিতরে গুনে গুনে 2টা কি 3টা ইনিংসে সে নন স্ট্রাইকার হিসেবে দাঁড়াইছে। এছাড়া যে ফরম্যাটেই বলেন সে 1 নাম্বার হিসাবে ব্যাট করছে, মানে উইকেটে গিয়ে প্রথম বলটা সে ফেস করছে। সেরকম একজন ভুবনজয়ী ক্যাপ্টেন যে পরপর 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে, সেই লোককে আপনি কোথায় পাঠাবেন? সেই লোককে আপনি তো পজিশন চেঞ্জ করতে বলতে পারেন না। আগের দিন প্রেস কনফারেন্সে তারা ইন্ডিয়ান সাংবাদিকরা সরাসরি জিজ্ঞেস করলো যে আগামীকালকে ওপেন করবে কে? সে বললো অবশ্যই লোকেশ করবে, আমি করব না এটা কনফার্ম, আমি হয়তো 5-6 কোথাও একটা জায়গা বানায় নেব। ভাবখানা এইরকম যে আমি কিছু একটা করে নেব, ও ভালো খেলতেছে, ও খেলবে। রোহিত শেষ পর্যন্ত সেই জায়গায় ব্যাট করলো। এর চেয়ে ভয়ানক ডিসিশন দেখালো সে ওই যে ভাগ্য নির্ধারণী ম্যাচটায়। সে ভালো করতেছে না, সে ব্যাটসম্যান হিসেবে ভালো করতেছে না। এখন সিরিজের মাঝপথে আপনি বলেন ক্যাপ্টেনকে ড্রপ করা যায়, এটা তো কেউ করতে পারবে না, নির্বাচকরা পারবে না, সেটাও রোহিত শর্মার স্ট্যাটাসের ক্যাপ্টেন। ওই যে বললাম যে আগের 2টো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে সে, তার ব্যাটে ফল্গু ধারার মতো রান ছিল, সেই লোকটা সামান্য একটা সময় খরা ভুগতেছে, তারে কে ড্রপ করবে? কেউ তো ড্রপ করার নাই এই জগতে, মানে ইহ জগতে। উপর থেকে ড্রপ করলে আলাদা কথা, ইহ জগতে কারোর তো ওই সাহস নেই। তাহলে কার করতে হবে? সে ডিজেই করতে হবে। সে সোজাসুজি ম্যানেজমেন্টে জানাই দিল, প্রেস কনফারেন্স বলে দিল নেক্সট ম্যাচ আমি খেলতেছি না, বুমরা ক্যাপ্টেন্সি করবে। আউট অফ ফর্মের কারণে পৃথিবীতে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ক্যাপ্টেন সিরিজ চলা অবস্থায় কোনো টেস্ট থেকে নিজেকে সরায় নিল। এবং আধুনিক ক্রিকেটে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে পৃথিবী, এই পৃথিবীতে ক্রিকেট খেলায় এই প্রথমবার আমরা দেখলাম যে কোনো একজন ক্যাপ্টেন একটা সিরিজ চলা অবস্থায় নিজের ফর্মের কারণে নিজেকে 11-এ সিলেক্ট করে নাই। এই ঘটনা আপনি আর কোথায় পাবেন? এরপরও কি আমাদের বলতে দ্বিধা রাখা উচিত যে রোহিত শর্মা সর্বকালের সবচেয়ে নিঃস্বার্থ অধিনায়ক? আমি তাকে গ্রেটদের কাতারে তো রাখবোই ব্যাটসম্যান হিসাবে, নিশ্চয়ই রাখবো। ও বারবার বলবো ভিভ রিচার্ডসের পরে সবচেয়ে সুন্দর ভয়ঙ্কর ব্যাটসম্যান রোহিত শর্মা। তবে তার চেয়েও বড় জায়গাটা দেব এই রোহিত শর্মাকে, যে রোহিত শর্মা নিঃস্বার্থভাবে নিজের সব কিছু ত্যাগ করে দিতে পারেন। এই এতগুলো ট্রফি জেতা, এতগুলো ফাইনাল খেলা, অনেক কিছু নিয়ে কাব্য হবে। রোহিত শর্মাকে ইতিহাস হয়তো এইসব সাফল্যের জন্য মনে রাখবে, আমি মনে রাখবো এই 3টা ডিসিশনের কারণে। আমি সারা জীবন এই লোকটার এই কারণে স্যালুট জানায় যাব। রোহিত শর্মার জন্য শুভকামনা, সকল ক্রিকেট দর্শকের জন্য শুভকামনা।